রান্না করেছি হেলনের ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি আর ইলিশ মাছের ঝাল। খাচ্ছি ৩ তরকারি দিয়ে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কয়েকদিন আগে ২ কেজি সজনে ডাঁটা একত্রে এনেছিলেন। সবগুলো ডাঁটা আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলেন। মাঝে মাঝে অনেক রান্না করে খেয়েছিও, বাকি কিছুটা রয়েছে, ওগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজ ভাবলাম হেলনের ডাল দিয়ে রান্না করি। হেলনের ডাল দিয়ে রান্না করলেও খুবই চমৎকার হয়। মাখো মাখো করে রান্না করব, বেশি ঝোল রাখবো না। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কয়েক টুকরো ইলিশ মাছ আছে। ইলিশ মাছের ঝাল রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, একটা আলু আর একটা বেগুন কেটে নিয়েছি। মাছে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এখন দেব পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর বেগুন। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা একেবারে আমার নিজস্ব ঘরোয়া রান্না। আমার মনের মতো করে রান্না করছি। আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষ। পেঁয়াজ ছাড়া মাছ রান্না করব এটা কোনোদিন ভাবতেও পারি নাই। আগে যেমন মানুষ কোথাও তেমন যেত না, যাওয়া হতো না, শুধু আত্মীয় স্বজনের বাড়িতে যেত। আত্মীয় স্বজনও নিজেদের এলাকায় বা নিজেদের জেলার ভিতরে আত্মীয়তা করত। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের পরিবর্তনও হয়েছে, অনেক সাহসও বেড়ে গেছে। যেমন আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া। কুষ্টিয়ার নাম তো শুনেছি বইপত্রে, কিন্তু কুষ্টিয়া মেয়ে বিয়ে দেব এটা কোনো দিনও ভাবি নাই। সৃষ্টির কি লীলা খেলা, আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, বড় মেয়ে তো আমাদের এলাকায় ফেনীর কাছে বিয়ে দিয়েছি, আর মেজ মেয়ে বিয়ে দিয়েছি লক্ষ্মীপুরের রামগঞ্জ, আমাদের ফেনী থেকে অনেক দূর। এভাবে করেই আমরা বিভিন্ন ধরনের রান্না, খাওয়া এসব দেখছি। আর এখন তো ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে বিভিন্ন মানুষের রান্নাবান্না দেখছি, খাওয়া দাওয়া দেখছি। তো দেখে ভালোটা আমরা সবাই গ্রহণ করছি। সেরকমই আগে কখনো কল্পনা করি নাই মাছ পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। এখন তো নিজেও রান্না করি, বিভিন্ন ধরনের মাছ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি, অনেক ভালো লাগে খেতে। মাছ রান্না করব, সরিষার তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে মাখানো মাছগুলো দিয়ে দেব। প্রথমে মাছগুলো দিয়ে এক উল্টানোর পরে তারপরে সবজিগুলো উপর দিয়ে দিয়ে দেব। এটা একেবারেই আগেই বলেছি, একেবারেই আমার নিজস্ব ঘরোয়া রান্না, তবে খেতে খুবই চমৎকার লাগে। ইলিশ মাছের লেজ, মাথা আর মাঝখানে ২ টুকরো আছে, তো মাথাটা ২ ভাগ করে দিয়েছি। এভাবে ইলিশ মাছের ঝাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আসলে এক এক এলাকার, এক এক অঞ্চলের, এক এক দেশের রান্না খাওয়ার ধরন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এখন যোগাযোগের কারণে এইসব সহজ হয়ে গেছে। তাই আমরা এখন সবাই বিভিন্নভাবে রান্না করছি, বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করছি। কেউ কেউ এমন এমন কমেন্ট করেন, তো কমেন্টগুলি দেখলে আসলে হাসি পায়, আবার কিছু কষ্টও লাগে। কারণ ওনারা এটা বুঝতেই চান না যে এক এক দেশের, এক এক জেলার, এক এক অঞ্চলের রান্না খাওয়া এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। ওনারা মনে করেন যে আমি যেভাবে রান্না করি বা আমরা যেভাবে রান্না করে খাই, সবাই এভাবে রান্না করবে, সবাই এভাবে খাবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু স্বাভাবিক নয়, এটা হলো অস্বাভাবিক। পৃথিবীতে ৭৫০ কোটি মানুষ, সবার খাদ্যাভ্যাস একরকম হবে, এটা কোনো দিনেই স্বাভাবিক নয়। আমি অনেক সময় দেখেছি আমাদের অঞ্চলের রান্নাগুলি যদি শেয়ার করি,
অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন। যেমন আজও আমি ইলিশ মাছ রান্না করছি পেঁয়াজ দিয়ে। এটা আমাদের অঞ্চলের মানুষ দেখলে অনেক খুশি হবেন। ওনারাও এভাবে রান্না করেন। তবে যারা পেঁয়াজ ছাড়া মাছ রান্না করেন তারা এই রান্নাটি দেখলে কত রকমের যে মন্তব্য করবে এটা আমি জানি। তো আগে খারাপ লাগতো মন্তব্যগুলি আসলে, এখন খারাপ লাগে না। এখন আপনারা সবাই বলেন কে কি বলল ওইদিকে কান দেবেন না, আপনার কাজ আপনি করে যাবেন। আপনাদের এই ধরনের কমেন্টসগুলি দেখলে আমার কাছে যে কি ভালো লাগে, আবার নতুন করে কাজ করার শক্তি ও সাহস পাই। তবে কিছু কিছু মানুষ ওই ধরনের মন্তব্য করেন, সবাই তো আর করেন না। তাই আপনারা কেউ রাগ করবেন না আমার এইসব কথাগুলি শুনলে। কারণ আমি সারা জীবন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সেই ১৬ বছর বয়সে বিয়ে হয়েছে, তারপর থেকে সংসার, রান্নাবান্না, ছেলে মেয়ে মানুষ করা, এইসবই আমার কাজ ছিল। বাবার বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি ছাড়া কোনোদিন সেরকম তেমন কোনো আত্মীয়ের বাড়িতেও যাই নাই। কারণ আমার শ্বশুরের দিকের আত্মীয়ও তেমন নাই। আমার শ্বশুরের কোনো মেয়ে ছিল না, আবার আমার দাদা শ্বশুরেরও মেয়ে ছিল না। মেয়ে থাকলে তখন আত্মীয় স্বজন বাড়ে, ওইসব আত্মীয়ের বাড়িতে যাওয়া হয়। তেমন কোনো জায়গায় যাওয়া হয় নাই। কারো সাথে কোনোদিন বিরোধিতা করি নাই, কারো কটু কথা শুনি নাই, কাউকে কটু কথা বলিও নাই। যদি কোনোদিন কোনো কারণে কেউ কটু কথা বলেছে, ওই কথাটা আমার একেবারে ২-৩ বছর পর্যন্ত মাথার ভিতরে থাকে। যত কাজ করি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, যেখানে যাই, যত মানুষের সাথে মিশি, আমার ওই কথাটা মাথা থেকে যায় না। রাতে যখন ঘুমাতে যাই তখন আরো স্পষ্টভাবে ওই কথাগুলি মাথার ভিতরে ঘুরে। তখন শুধু আফসোস করি, কেন আমি এটা বললাম, এটা এই কথা বলার কারণে ও এই কথা বলেছে, কেন আমি এই কাজটা করলাম, না করলে তো এত কথা শুনতে হতো না। এই ধরনের কথাগুলো মাথায় ঘুরপাক করতে করতে শুইলে আমার ২-৩ ঘন্টা ৪ ঘন্টায়ও ঘুম আসতো না। দিনের বেলায় তো তেমন কোনোদিন ঘুমাই নাই, ছোটবেলার কথা মনে নাই। বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন ২-১ বছর মনে হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমিয়ে থাকতাম। ২-১ ঘন্টা ঘুমিয়েছি। এরপরে যখন আমার বড় মেয়ে হয়েছে তারপর থেকে কোনোদিনও আমি দিনের বেলায় ঘুমাই নাই। কারণ সব সময় মন প্রাণ সজাগ থাকতো, মেয়েটা বা ছেলেটা কোথাও যাচ্ছে নাকি। ছোট বাচ্চাদের নিয়ে গ্রাম অঞ্চলে এখনো একটা ভয় থাকে পুকুরের। ওই পুকুরের ভয়টা আমার এখনো মাথা থেকে যায় নাই। আমার ছেলেমেয়েরা সৃষ্টিকর্তার দয়ায়, আপনাদের আশীর্বাদে বড় হয়েছে, মেয়েদেরকে বিয়ে দিয়েছি, ছেলেটাও বড় হয়ে গেছে। এখনো কিন্তু আমার ওই পুকুরের ভয়। পুকুরের ভয় এখন ছেলে মেয়েদের নিয়ে তেমন করি না। এখন আবার নাতি নাতনিদের জন্য ভয় লাগে। আমার মেয়েরা যদি বাড়িতে যায় তখন ওই নাতি নাতনিরা কোথাও যাচ্ছে কিনা ওদেরকে বারবার ফোন করে বলি, মা খেয়াল রাখবি যেন পুকুর ঘাটে না যায়। ৩ মেয়ে শহরেই থাকে, ওরা যখন বাড়িতে যায় তখন আমার ঘুম হয় না এখানে থেকেও। আমার সব সময় চিন্তা থাকে আমার নাতি নাতনিরা কোথাও যাচ্ছে কিনা, পুকুর ঘাটে যাচ্ছে কিনা। বিশেষ করে পুকুরের জন্যই আমার ভয় হয়। আমি যদিও ঢাকা শহরে থাকি তারপরেও আমার নাতি নাতনিরা যখন বাড়িতে যায় ওদের কথা কল্পনা করে হঠাৎ করে আমার পুরা শরীর ঘেমে যায়, আমার মন ছটফট করে। তখন ওদের কাছে ফোন করি, মেয়েদের কাছে। মেয়েরা তখন আমাকে বকাবকি করে, ওরা বলে, মা আমরা আছি না, আপনি এত চিন্তা করেন কেন, ঠাকুর আছে, আমরা আছি, কোনো চিন্তা করবেন না। তারপরও কেন জানি এরকম চিন্তা হয়, আমার মনটাই এরকম নরম। হঠাৎ কোনো বিপদের কথা শুনলে, কারো কিছু শুনলে আমার বুকের ধড়ফড় শুরু হয়ে যায়। আবার কেউ অকারণে কটু কথা বললে তখনও আমার খুবই খারাপ লাগে। মনটাই খারাপ হয়ে যায়, তখন আর কাজকর্ম করতেও ইচ্ছা করে না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন, আপনাদের মধ্যে তেমন কেউই ওই ধরনের মন্তব্য কোনোদিনও করেন নাই। হয়তোবা ২-১ জন কোনোদিন করেছেন,
কিন্তু আমার ফেসবুকের কিছু কিছু ভাই বোনেরা পুরো ভিডিওটি না দেখেই মন্তব্য করেন। তখনই আমার অনেক কষ্ট লাগে, কারণ সেরকম মন্তব্য দেখলে আমি বুঝতে পারি যে তিনি আমার ভিডিওটা পুরো না দেখেই কমেন্টস করেছেন, আবার আমাকে প্রশ্নও করেন। তখন আমি রিপ্লাই কমেন্টসে লিখি যে আগে পুরো ভিডিওটি দেখেন, তারপর কমেন্টস করবেন। কিছু কিছু মানুষ ঈর্ষা করেই কমেন্টস করেন, ওরা ভাবে আমরা অনেক বোকা। আমার বাবা বলতেন, ভদ্রলোকেরা সব সময় ভদ্র, নম্র, বিনয়ী ভাষায় কথা বলে, আর দুষ্ট প্রকৃতির লোকেরা মনে করে এরা বুঝি বোকা, এদের জ্ঞান বুদ্ধি কম। আমার বাবা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, চাকরির শুরু থেকে হেড টিচার ছিলেন, পরে পদোন্নতি হয়ে এটিও হয়েছিলেন, কিন্তু বাবা ওখানে যোগদান করেননি, কারণ আমরা ভাই বোনেরা তখন ছোট ছিলাম, সবাই লেখাপড়া করছি। বাড়ি ঘর সংসার ছেড়ে আমার বাবা এত দূরে থাকতে পারবেন না, শহরে থাকতে হবে, তাই যেতে হলে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ভরা সংসার, ধানি জমি বাড়ি ঘর সবই ছিল। তখনকার আমলে বাড়ি ঘর ছেড়ে, সংসার ছেড়ে, আবার শহরে গিয়ে বাসা ভাড়া করে ছেলে মেয়ে নিয়ে ওখানে থাকতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা আমার মা বাবা কোনোদিনও করেন নাই। ওনারা ভেবেছেন যে বাড়ি ঘরেই থাকবো, বাড়ি ঘরে আসি, বাড়ি ঘরেই থাকবো, এখানে থেকে যা করতে পারি করব, না করতে পারলে নাই। অত্র এলাকায় আমার বাবা একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। এখনো আমার বাবার নামের উপরে আমাদেরকে সবাই চিনে। আমার বাবার মতো সৎ এবং জ্ঞানী মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। বাবাকে কোনোদিনও ভুলতে পারবো না। মা বাবাকে কখনো কেউ, কোনো সন্তান কোনোদিনও ভুলতে পারে না। সেরকমই আমার মা বাবাও আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বাবা মায়ের আদর্শ আমাদের ভাই বোন সবার কাছে আছে। অনেকে আমাদের ভদ্রতা নম্রতাকে দুর্বলতা মনে করে, তাই অনেকেই আমাদের আপনজন আছেন, তারা অনেক সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, কিন্তু আমরা দেখেও জেনেও বুঝেও না বুঝার ভান করে থাকি, কারণ ওকে লজ্জা দিতে চাই না। আবার ওইসব কথাগুলি নীরবে আমরা ঘরে আলাপ আলোচনা করি, কিন্তু ওদেরকে বুঝতে দেই না। ওরা মনে করে আমরা একেবারেই বোকা। হ্যাঁ, এদিক দিয়ে আমি একেবারেই বোকা। যেমন স্মার্টফোন হাতে আসছে আমার ৩ বছর আগে। যেদিন ফোন হাতে পেলাম সেদিন আমি ভাবছি কি করে এই ফোন চালাবো। এটাতে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। কিভাবে আমি কারো কাছে কল দেব, কিভাবে আমি কি করব। সৃষ্টিকর্তার দয়ায় আমার ছেলে আমাকে সব শিখিয়ে দিয়েছে। তারপরে ২ মাসের মাথায় আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। ছোট ছোট করে ভিডিও তৈরি করে দিতাম ছেলেকে। ছেলে ওগুলি রেডি করে আপলোড দিত। পরে তারও ৩-৪ মাস পরে আমি আস্তে আস্তে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, ভয়েস দেওয়া এইসব শিখে গেছি। ওইদিকে আমি একটু বোকা এখনো রয়ে গেছি, এখনো কিছুই জানি না। কিভাবে কি করে কিছুই জানি না। শুধু ছেলে যেভাবে শিখিয়ে দিয়েছে আর আমার নাতি যেভাবে শিখিয়ে দিয়েছে ওভাবেই করে চলছি এখনো। আরো যে সীমাহীন জানার আছে, বুঝার আছে, ওইসব বিষয় তো জীবনেও পারবো না। এখনো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, পিছনে যা একটু বকর বকর করি, সামনে একটা কথাও বলতে পারি না। এত বোকা রয়ে গেছি। আপনারা বলা লাগবে না, আমিই বলছি। কিসের ভিতর কি পান্তা ভাতে ঘি। একটা কথা বলতে গেলে বা একটা প্রশ্নের উত্তর দিতে গেলে বিভিন্ন ধরনের কথা মনে ভেসে আসে, তাই বলে ফেলি। আপনারাই তো আমার আপনজন, আপনাদের কাছে না বললে আর কার কাছে বলবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।